দেখুন, আমিও আপনাদের মতনই একজন যোগ্য শিক্ষক, একজন চাকরিহারা শিক্ষক। আজ রিভিউয়ের যে রেজাল্ট, এটা দেখে আমার মতো সকলেই আপনারা হতাশ হয়েছেন এবং ভেঙে পড়েছেন। কিন্তু কিছু কথা অনেক দিন থেকে বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি নানা কারণে। যাক, আজকে বলছি, শুরু থেকেই বলছি। এই যে রায়, এই রায়ে আমাদের পিছিয়ে ফেলা হয়েছে। আজ আমরা দিশেহারা। কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে যদি আমরা একবার হাইকোর্টের রায়ের, সেই ডিভিশন বেঞ্চের রায়ের তুল্যমূল্য বিচার করি, তাহলে আমরা দেখব যে হাইকোর্টের রায়টা কিন্তু আমাদের পক্ষে কিছুটা হলেও আমাদের জন্য ভালো ছিল। কারণ ওই রায়ে পরিষ্কার করে বলা ছিল, একটা টেবিল আকারে কারা যোগ্য, কারা যোগ্য নয়, অর্থাৎ কারা অযোগ্য। এবং একটা প্যারাতে উল্লেখও ছিল যে উইদিন ফোর্টনাইট, অর্থাৎ 15 দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা নিয়ে প্যানেল করতে হবে। অর্থাৎ ঘুরপথে রিপ্যানেলের কথাই কিন্তু ওখানে বলা ছিল। আমরা বুঝতে পারিনি, আমরা জানতাম না, না জানাটাও আমাদের স্বাভাবিক। কারণ আমরা কেউই আইন নিয়ে পড়াশোনা করিনি। আমরা সবাই চলে গেলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়, চিফ জাস্টিস চন্দ্রচূড় মহাশয়, তিনি খুব সুন্দরভাবে এই আমাদের কেসটা হ্যান্ডেল করছিলেন। এক প্রকার তিনি গুছিয়ে এনেছিলেন। সবাইকে 5 পাতার নোটস দিতে বললেন এবং তার শর্ট অর্ডারে উনি বলেও দিয়েছিলেন যে যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে যোগ্যদের চাকরি যাওয়াটা কাঙ্ক্ষিত নয়, এটা অন্যায় হবে, এটা অবিচার হবে। যা হোক, কি এক অজ্ঞাত কারণে কেউ আর পরে কেসটা মেনশন করালো না। ডেটের পর ডেট পিছুতে লাগলো এবং শেষমেশ তার মেয়াদ তিনি শেষ করলেন। একটা জিনিস আমি বুঝে উঠতে পারিনি, টেন্টেডদের ধরার দায়িত্ব আমাদের ছিল না, ছিল কোর্টের। কিন্তু আমরা কলকাতার রাজপথে প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছি। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। আর এই সূক্ষ্ম চালটা দিয়ে দিয়েছেন আমাদের বিরোধী লয়াররা, এবং তারা ওদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিলেন। সরকারও এতে বেজায় খুশি। যাক, তারপরে আসলেন সঞ্জীব খান্না মহাশয়। তিনি তাড়াহুড়ো করে বিষয়ের গভীরে না গিয়ে হুট করে এই রায় দিয়ে ফেললেন এবং তার প্রথম প্যারাগ্রাফেই তিনি বলেও দিলেন যে সময়ের অভাবে আমরা এর গভীরে ঢুকতে পারলাম না, তাই হাইকোর্টের রায়টাকেই আমরা বহাল রাখলাম। বেশ, মানলাম। 17 এপ্রিল পর্ষদ এমএ করল। সেই এমএর সুফল, বলা যায় সুফল, আমরা আরও 8 মাস চাকরিতে বহাল থাকবো, আমাদের এক্সটেনশন করলো। আমরা বেশ খুশি হয়েছিলাম। আমরা আর কি, যারা যোগ্য মঞ্চের পিটিশনার, আমাদের নেতৃত্বরা বলতে লাগলেন যে এমএর সঙ্গে রিভিউ পিটিশনের কোনো সম্পর্ক নেই।
বেশ মানলাম। আমরা রিভিউ পিটিশন দাখিল করলাম। দাখিল করার পরে সরকার পক্ষ থেকে কিন্তু কোনো রকমভাবে যোগ্য অযোগ্যের লিস্ট দিল না। প্রকারান্তরে আমাদের মধ্যে কিন্তু বিভেদ লাগিয়ে দিলেন। 9-10 1/3 1 বছরের মধ্যে পড়ছে, তার মানে বাকিরা 1 বছরের পরে পড়ছে। 11-12 ঠিক একই রকম 1, 2, 3 থেকে বাকিগুলো 1 বছরের বাইরে পড়ছে। আমার তখন খুব হাসি পাইত যে আমরা 2016 সালের প্যানেলে যারা আছি তারা খুব বড়াই করে বলি, দুঃখের সঙ্গে বলি যে সিনিয়র শিক্ষকরা আমাদের পাশে নেই। কিন্তু 21 তারিখের আন্দোলনের পরে আমরা দেখতে পেলাম যে আমাদের 2016 সালের শিক্ষকরাও আমাদের পাশে নেই। একে অপরকে ল্যাং মারতে আমরা প্রস্তুত, সর্বদা প্রস্তুত। পরবর্তীকালে আমাদের যোগ্য মঞ্চেরই একজন বেরিয়ে গিয়ে এটা নিয়ে বেশ একটা প্রোপাগান্ডা চালু করলেন। ভ্যালিড প্যানেল, ভ্যালিডিটি টাইম, ওকে মানছি। সব থেকে বড় অবাক লাগে বিকাশ ভট্টাচার্যের আমাদের 10 নম্বর খাওয়া নিয়ে একটা SLP দাখিল করেছিলেন জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। সেদিন সঞ্জয় কুমারের মোটিভ কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছিলাম যে উনি কি বলতে চেয়েছেন। সবাই দেখেছি, আমরা তো কেউ আর বাচ্চা ছেলে নই, সবাই জানি, কম বেশি বুঝতে পারি। উনি পরিষ্কার বিকাশবাবুকে বলে দিলেন যে আপনি অসফল প্রার্থীদের লয়ার, আপনি আউট, আপনি এই পিকচারে আসবেনই না। আমরা শুধুমাত্র সিলেক্টিভ ক্যান্ডিডেটস, মানে বাছাই করা ক্যান্ডিডেটদেরকে এই পরীক্ষায়, এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে বলেছে। সিলেক্টিভ মানে কারা? যারা চাকরি করছে তারা, আর যারা ওয়েটিংয়ে এখনো আছে তারা। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের যোগ্য মঞ্চের নেতৃত্বরা সবকিছু জেনে শুনেও তার পরেই একটা MA ফাইল করতে পারলেন না বা করেনি। রিভিউয়ের চান্স খুবই ক্ষীণ, জানি, আমরা জানতাম। কিন্তু এটা যদি দাখিল করতাম এবং উনি যদি একটা অর্ডার প্লেস করতেন আমাদের জন্য, এবং উনি যদি জানতেন যে ওপেন টু অল এক্সাম নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো কিছু আমরা ক্লারিফিকেশন পেতাম। কিন্তু আমরা করলাম না। আমরা রিভিউ নিয়ে খুব আশাবাদী ছিলাম। রিভিউ আজকে যথারীতি উঠল, আমরা জানিও না, রিজেক্ট হয়ে গেল, আমরা বুঝতেও পারলাম না। আমাদের মঞ্চের তরফ থেকে বলা হলো যে রিভিউ খারিজ। এত সহজে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা 49 নম্বর প্যারাগ্রাফ নিয়ে যে তুই যে এত লাফালাফি করছিস, তো যোগ্য মঞ্চ ছাড়া তো আরও কিছু আছে, আরও ফোরাম আছে, অন্য কেউ আছে, কই তারা তো করলো না। আমি তখন তাকে একটাই উত্তর দিয়েছিলাম যে ভাই, আমি যোগ্য মঞ্চের পিটিশনার। আমার যোগ্য মঞ্চের কাছে, নেতৃত্বের কাছে এটা চাওয়ার বা আবদার করার অধিকার আমার আছে। আমি কেন ফোরামকে আমি বা অন্য কেউকে আমি এর ক্লারিফিকেশন চাইব? যাই হোক, MAটা এমন সময় করা হলো একদম শেষ লগ্নে, যেটার বাস্তব আজ কিন্তু নেগেটিভ। তো সেই দিক থেকে বলতে পারি
যে কিছুটা আমাদের ভুল হয়েছে। হয় সরকার আমাদের টুপি পরিয়েছে, আমাদের না, সরকার আমাদের নেতৃত্বের টুপি পরিয়েছে, নতুবা নেতৃত্ব আমাদের টুপি পরিয়েছে। ধন্যবাদ।